হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে বেশ কয়েকটা আপডেট সামনে এসেছে, তো প্রত্যেকটা নিয়ে কথা বলবো। একদম প্রথমে কথা বলবো ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের আপকামিং মুভি আলফাকে কেন্দ্র করে, যেখানে আমরা আলিয়া ভাটকে দেখতে পাবো, সারবারি ওয়াগাকে দেখতে পাবো। তো এই কাজটার তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো এবং শুটিংয়ের কাজ চলছে, এটা আমরা সবাই জানতাম। আজকে কিন্তু অফিসিয়ালভাবে তারা রিলিজ ডেট কিন্তু জানিয়ে দিয়েছে সিনেমাটা, যেটা ওয়াইআরএফ আজকে অফিসিয়ালি পোস্ট করেছে। তো কবে রিলিজ করতে চলছে আলফা? তো যেটা জানা যাচ্ছে 25 ডিসেম্বর 2025-এ। 2025-এ ক্রিসমাসের টাইমে তারা কিন্তু রিলিজের প্ল্যানিং করছে। তো খুবই ভালো একটা টাইম, এবং এর থেকে বোঝা যাচ্ছে সিনেমাটা অনেকদিন ধরে শুটিং হবে, কারণ এখন তো অলরেডি শুটিংয়ের কাজ চলছে বেশ কদিন হলো। তা সত্ত্বেও এতটা পরে রিলিজ করছে, তার মানে তারা অনেকটা টাইম নয়, একটা প্রিপারেশন নিয়ে কিন্তু এই কাজটা করতে চলেছে। এটা কিন্তু প্রপারলি বোঝা যাচ্ছে, এবং এটা হওয়া উচিত, কারণ এটা বিগ স্কেল অ্যাকশন মুভি। ওয়াইআরএস ইউনিভার্সের প্রথম লেডি ইউনিভার্স ক্রিয়েট করা হচ্ছে। তো অবশ্যই এটা নিয়ে এক্সপেকটেশন প্রচুর, প্লাস অনেক ক্যামিওর ব্যাপার শোনা যাচ্ছে সিনেমাটার ক্ষেত্রে, এবং অবশ্যই তারা রাখবে, কারণ তারা স্পাই ইউনিভার্সকে বড় করতে চাইছে। এই যে সিনেমাটা আলিয়া ভাট এবং সরবরি ওগার উপর পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে, তো সেখানে স্পাই ইউনিভার্সের কোনো নাম করা কোনো যারা স্পাই, তাদের কোনো একজনের ক্যামিও রাখলে সিনেমাটার হাইপ তো আরও বহুগুণ বাড়বে। এবং ক্রিসমাসের টাইমে তারা রিলিজ প্ল্যানিং করছে, মানে সিনেমায় তো বড় কিছু রয়েছে, নাহলে তারা ওই টাইমটা রিস্ক নিত না। তো খুবই ভালো টাইম বাছা হয়েছে, এবং আশা করবো আমরা দারুণ কিছু পাবো। এবং ওটা আসার আগে আলিয়া ভাটের জিগরাতে আমরা তার অ্যাকশন তার পেতে চলেছি। তো সেখানে সে কতটা দাগ কাটতে পারে সেটা কিন্তু একটা দেখার ব্যাপার থাকবে। যদি জিগরা দারুণভাবে এফেক্ট ফেলতে পারে, তাহলে লোকের এক্সপেকটেশন কিন্তু আলফা নিয়ে অনেকটা কিন্তু আরও বেড়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি এটা নিয়ে। তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা হবে, সেটা একটু চমকে দেওয়ার মতোই আপডেট। যেটুকু শোনা যাচ্ছে, এটা শিওর নয়, এখনও পর্যন্ত হালকা হালকা শোনা যাচ্ছে যে আনন্দেল রাই নাকি প্ল্যান করতে চলেছে তানুয়েটস মেনু 3। তানুয়েটস মেনু 1-2 কিন্তু খুবই সফল হয়েছিল। 1টা সেই সময় দাঁড়িয়ে একটা সারপ্রাইজ হিট ছিল, কেউ আশা করেনি যে সিনেমাটা হিউজ একটা বিজনেস করবে, কিন্তু তা সত্ত্বেও সেই সময় দাঁড়িয়ে মোটামুটি একটা ভালো বিজনেস করে, এবং লোকে পরে টিভিতে প্রচুর পরিমাণে দেখে। তারপর আসে তানুয়েটস মেনু 2 রিটার্নস, যেটা আর কি, সেটা আসে, সেটা দুর্দান্ত বিজনেস করে। সেই সময় দাঁড়িয়ে বক্স অফিসে একটা ব্লকবাস্টার রেকর্ড করেছিল, একটা হিউজ বড় হিট ছিল। তো তারপর এখন তারা পার্ট 3 প্ল্যান করছে, কিন্তু অবাক করার ব্যাপার, এই সিনেমায় নাকি কঙ্গনা রানাওয়াতকে নাকি ট্রিপল রোডে দেখা যাবে। ভাই কী হচ্ছে এগুলো? আনন্দেল রায় আমার খুব পছন্দের একজন পরিচালক, তার রঞ্জনা, তনুয়েটস মেনু, ইভেন রিটার্নসটাও ভালো লাগে। কিন্তু এখন যে কাজগুলো করছে, যেন সেই জোর করে এই ফ্র্যাঞ্চাইজ ভ্যালু চলছে বলে চলো একটা বানিয়ে নিলাম। তো এইভাবে জিনিসগুলো ঠিক ভাল লাগছে না, সত্যি কথা বলতে গেলে। কঙ্গনা রানাওয়াতের এখন যা একটা ইমেজ এসে দাঁড়িয়েছে, সেখানে একটা সিনেমায় তার 3টে অবতার দেখার জন্য আমার তো মনে হয় না কেউ হলে আসবে বলে। একমাত্র মাধবানি ভরসা, মাধবানের জন্য তাও লোক আসতে পারে, কিন্তু কঙ্গনা রানাওয়াত তানুয়েটস মেনু বা রিটার্নসের একটা মেন জায়গা ছিল বলে তখন কঙ্গনা রানাওয়াতের ইমেজটাও ভালো ছিল। আজকে তার জিএমএস দাঁড়িয়েছে, সেখানে তাকে লোকে এমনি একটা কঙ্গনাকে দেখার জন্য লোকে হলে যাচ্ছে না, সেখানে 3টে কঙ্গনা রানাওয়াত। ভাই ভেবেই তো টিকিট কাটতে ভয় লাগছে রীতিমতো। যদিও ভালো অভিনেত্রী, এই নিয়ে কোনো সন্দেহ নেই, তবে কেন পার্ট 1 একটা, এরপর যদি পার্ট 3 সফল হয়, তাহলে কি পার্ট 4-এ 4খানা কঙ্গনা রানাওয়াত আসবে? ব্যাপারটা বুঝতে পারছি না, এটা একটু অবাক করে দেওয়ার মতোই ব্যাপার। তো জানি না এটা কী হবে, তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এর পরবর্তী আপডেটটা হচ্ছে দেবারাকে কেন্দ্র করে, দেবারার বক্স অফিস নিয়ে। তো দেবারা কিন্তু বক্স অফিসে ফাটিয়ে বিজনেস করেছে। এনটিআরের যে কী ক্রেজ, এনটিআরের যে কী ম্যাডনেস ওদের এলাকায় বা ওদের ওখানে, সেটা জাস্ট এবার বোঝা যাচ্ছে। এবং শুধু তাই নয়, আফটার প্রভাস এই কারোর দেখলাম যে সিনেমার হাইপ নেই, বা সিনেমা নিয়ে সেরকম আলোচনা হচ্ছে না, গান সেরকম হিট করতে পারেনি নর্থ ইন্ডিয়ার জায়গাতে, অথচ সিনেমা একটা দারুণ বক্স অফিস আনছে, যেটা এক্সপেকটেশনের বাইরে গিয়ে। সেটা কিন্তু প্রভাসের পরে এই প্রথম কারোর ক্ষেত্রে কিন্তু দেখা গেল, সেটা হচ্ছে এনটিআরের ক্ষেত্রে। রাজামৌলি যাকে নিয়ে সিনেমা সে কিন্তু আমাদের নর্থ ইন্ডিয়াতে তুমুল জনপ্রিয়তা পেয়ে যায়। এটা কিন্তু এবার কিন্তু সত্যি কথা বলতে প্রমাণিত, কারণ দেবারা, আমার মন বলছিল হিন্দিতে হয়তো 15-20 কোটিও কমাতে পারবে না, কিন্তু বলে রাখি সিনেমা মোটামুটি এখনও পর্যন্ত 1 সপ্তাহের মধ্যে হিন্দি বেল্ট থেকে মোটামুটি 48 কোটি টাকা কালেকশন করে ফেলেছে, ক্যান ইউ ইম্যাজিন। এবং এখনও পর্যন্ত যেহেতু কোনো বড় সিনেমা এই মুহূর্তে নেই, জিগরা বা আরেকটা এই সিনেমা আসতে চলেছে বোবালা ভিডিও বলে যে সিনেমাটা, ভিকি আর বিদ্যেকা, তারা কোনো যেহেতু সিনেমা নেই, তো এখনও পর্যন্ত এটা কালেকশন কিন্তু টুকটুক করে এগোবে। তো এই সিনেমাটা যদি হিন্দি থেকে 60-65 কোটি বা 70 কোটি লাইফ টাইম কালেকশন আনে, সেটা এই সিনেমাটার কাছে বলা যেতে পারে বোনাস, কারণ তাদের অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস 400 কোটি প্লাস হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো সিনেমাটা কত বড় হিটের দিকে চলেছে। এমনিতেও থিয়েটারাল রাইটসে ডিজিটাল রাইটসে একটা হিউজ টাকা অলরেডি কামিয়ে নিয়েছে, প্লাস এরকম। তো এইরকম সাকসেস পেলে, এরকম সাপোর্ট পেলে, তাদের ইন্ডাস্ট্রিতে বড় বড় কাজ হতে বাধ্য। সিরিয়াসলি এই সিনেমাটা কিন্তু এমন বিরাট যে হাওড়ে কিছু হয়েছে তা কিন্তু না, কিন্তু তাও দেখুন দর্শকের সাপোর্ট কতটা তারা নিজেদের ক্রেজ তৈরি করতে পেরেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো বক্স অফিসে জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে, এবং এইটার যদি রেসপন্স হয়, তাহলে ভাবো ওয়ার 2 কী করবে, যেটা আমি আগেও বলেছিলাম একটা ভিডিওতে। এটা আরও কোথাও গিয়ে প্রমাণ করছে যে এনটিআরের ক্রেজটা কোথায়। ঋত্বিকের নামের পাশে এনটিআর নামটা একটু ফিকে লাগছিল, কিন্তু এখনও কিন্তু আর লাগছে না। অন্তত দেওয়ারের হিন্দি বক্স অফিস তো সেটাই প্রমাণ করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।
এর পরবর্তী আপডেটটা কিন্তু রামায়ণকে কেন্দ্র করে, এটা একটু চমকে দেওয়ার মতোই আপডেট। আজকে সুমিত কাজল সকালবেলা পোস্ট করেছে রামায়ণের কিন্তু শুটিং কনক্লুড হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে কালকে। তো এটা একটা অবাক করে দেওয়ার ব্যাপার, কারণ আমাদের কাছে নানা রকম খবর আসছিল যে এই সিনেমাটা একসঙ্গে রামায়ণ 1-2 শ্যুট হবে এবং তার সঙ্গে সঙ্গে শুটিং চলবে বহুদিন ধরে, এবং 2026-এর আগে এই সিনেমাটা না কমপ্লিট নয়। তো এখন এই পোস্টে যে কথাটা উঠে আসছে রামায়ণ শুটিং কমপ্লিট হয়ে গেছে, তার মানে একটা ব্যাপার শিওর যে রামায়ণের মোটামুটি কাজ কমপ্লিট। তাহলে 2026 অবধি এত টাইম কেন নেওয়া হচ্ছে, আর এত তাড়াতাড়ি শ্যুট কেন হয়ে গেল? তাহলে তারাও কি ভিএফএক্সের ওপর নির্ভর করতে যায়, যেটা আদিপুরুষেও ছিল। আদিপুরুষেও কিন্তু শ্যুট খুব হু করে শেষ হয়ে গেছিলো, তাড়াহুড়ো করে শ্যুট করে দিয়েছিল, তারপর শুধু ভিএফএক্সের কাজ চলেছিল বহুদিন ধরে। তো এবার জানি না এত তাড়াতাড়ি শ্যুট কমপ্লিট হয়ে গেল, এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল, আমরা কবে শ্যুটিং শুরু হলো কবে শেষ হলো কিছুই জানতে পারলাম না। তো কোথাও কি কিন্তু একটা ভয় কাজ করছে যে পুরোপুরি যে ভিএফএক্স নির্ভর না করে দেয়, যেমনটা আমরা আদিপুরুষের ক্ষেত্রে দেখলাম তাড়াহুড়ো করে আনার জন্য। তো সেটা কিন্তু কোথাও গিয়ে ভুল হবে। তবে আমার মন বলছে যে এটা রামায়ণ 1-এর শ্যুটিংটা কমপ্লিট হলো এবং এখন তারা রামায়ণ 2টাও শ্যুট হয়তো করবে। তারপর তারা 2026-এ হয়তো খুবই কম টাইমের মধ্যে 3 থেকে 4 মাসের মধ্যে রামায়ণ 1-2 এইভাবে কিন্তু আনার প্ল্যানিং করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এটা একটা অবশ্যই চমকে দেওয়ার মতোই তথ্য যে রামায়ণ শুটিং কমপ্লিট হয়ে গেল এবং প্রথম পার্টে আমরা হালকা করে ইয়াসকে দেখতে পাবো রাবণের চরিত্রে, সেকেন্ড পার্ট থেকে সে প্রপারলি থাকবে। তো দেখা যাক কী হয়। আর শেষ আপডেটটা কমল হাসান ফ্যান্সদের জন্য শুধু নয়, শঙ্কর ফ্যান্সদের জন্য খুবই দুঃখজনক একটা আপডেট। সেটা হচ্ছে ইন্ডিয়ান 3 সিনেমা হলে রিলিজ নাও করতে পারে, সিনেমাটাকে ডাইরেক্ট আনার প্ল্যান চলছে ওটিটিতে। ভাবো কী অবস্থা হলো, একটা সিনেমা যেটা কালজয়ী সিনেমা ছিল ইন্ডিয়ান 1, লোকের মনে গেঁথে যাওয়া সিনেমা, সেটার একটা পার্ট 2 বানিয়ে সেটার ইমেজটাকে নষ্ট করলো, যা তা বানিয়ে দিল। শঙ্করের মতো পরিচালক, যার নাম শুনে সিনেমা হিট হয়ে যায়। আমি তো নিজে একটা সময় সাউথের সিনেমা দেখতাম শঙ্কর আছে বলে, তো তার সিনেমা যে এরকম অবস্থা থেকে খারাপ লাগে। এবং একদিক দিয়ে ডিসিশনটাকে ভুল বলা যায় না, কারণ যেরকমভাবে ডিজাস্টার হয়েছে ইন্ডিয়ান 2, এখন ইন্ডিয়ান 3 নিয়ে লোকের মধ্যে কোনো হাইপও নেই। তো সেটাকে সিনেমা হলে নেবে আর একবার নিজেদের ইমেজ নষ্ট করার থেকে ডাইরেক্ট ওটিটিতে এনে দাও, লোকজন দেখলো কি দেখলো না কিছু যায় আসলো না, একটা মোটামুটি টাকা তারা কিন্তু পেয়ে যাবে। নেটফ্লিক্সে একটা যেহেতু মোটামুটি একটা ভিউজ এসছে ইন্ডিয়ান 2-এর, তো সেক্ষেত্রে ইন্ডিয়ান 3 আই থিঙ্ক ওটিটিতে আনা খুব একটা ভুল সিদ্ধান্ত নয়। তবে শঙ্করের ইমেজটা ক্রমশ মানে ডাউন হচ্ছে, যেটার প্রভাব কিন্তু গেম চেঞ্জারের ক্ষেত্রেও মানে পড়তে পারে, যেটা নিয়ে অলরেডি হাসাহাসি হচ্ছে নানা সময় শুটিং পিছনের জন্য, নানা কারণের জন্য। তো খারাপ লাগছে না মানে শঙ্করের এই ডাউনফলটা দেখে। আমরা তো ছোটোবেলা থেকে শঙ্করের সিনেমা থেকে বড় হয়েছি, এখন তার সিনেমার এত খারাপ অবস্থা যে সিনেমা হলে রিলিজ করতে সে ভয় পাচ্ছে, ডাইরেক্ট ওটিটিতে আনছে, দেখে খারাপ লাগছে। তো এর থেকে প্রমাণিত পরিচালক কিন্তু একা সবটা সামলাতে পারে না, রাইটিংটা খুব ইম্পর্টেন্ট, যেটা শঙ্করের আগের সিনেমাগুলোর ক্ষেত্রে ছিল। তার যে সেক্রেটারি ছিল রাইটিংয়ের ক্ষেত্রে বিরাটভাবে তার মানে মানে অভাবটা এখন কিন্তু বুঝতে পারছি আমরা, যে তাকে ছাড়া যে কী অবস্থা হয়েছে শঙ্করের। তো এই হচ্ছে মোদ্দা কথা ব্যাপার, এইগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখনও তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, আবার দেখা হবে।